বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বৈশ্বিক মহামারী কোভিড-19 করোনা ভাইরাস মোকাবেলায় সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, ঠিক এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রায় হুমকির মুখে। এমতাবস্থায় আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের অংশ হিসাবে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করেছে। তারই ধারাবাহিকতায় মোহাম্মদ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ সাইদ হোসেন, প্রভাষক, রসায়ন বিজ্ঞান বিভাগ, মোহাম্মদ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ, ভৈরবা, মহেশপুর, ঝিনাইদহ। আজকে আমি রসায়ন বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোয়ান্টাম সংখ্যা কি? নাম থেকেই হয়তো মনে হচ্ছে এটা কোনো সংখ্যা, কিন্তু আসলে কোয়ান্টাম সংখ্যা কোনো সংখ্যা নয়। কোয়ান্টাম সংখ্যা হলো কতকগুলো রাশি, যে রাশির সাহায্যে কোনো একটা মৌলের পরমাণুতে ইলেকট্রনগুলো কোথায় আছে, কিভাবে আছে, তাদের সার্বিক অবস্থা প্রকাশ করা হয়। তো চলো দেখি কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা আমরা কিভাবে বলতে পারি। কোয়ান্টাম সংখ্যা হলো কোনো পরমাণুতে ইলেকট্রন সমূহ কোন প্রধান শক্তি স্তরে আছে সেই প্রধান শক্তি স্তরের আকার আকৃতি, তারপরে ওই প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে ওই উপশক্তি স্তরকে প্রকাশ করার জন্য একটি রাশি, এবং ওই উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিকবিন্যাস কেমন সেই ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করার জন্য আরও একটা রাশি। অর্থাৎ কোনো পরমাণুর প্রধান শক্তি স্তর, ওই প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর সমূহ এবং ওই উপশক্তি স্তর সমূহের ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশক তিনটি রাশি রসায়নে ব্যবহার করা হয়। এছাড়া ওই ত্রিমাত্রিক দিকবিন্যাসের এক একটা অঞ্চলে ইলেকট্রনগুলো নিজের অক্ষের উপর ঘূর্ণন প্রকাশক আরও একটি রাশি ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো পরমাণুতে একটা ইলেকট্রনের সার্বিক অবস্থা বা সার্বিক দশা প্রকাশ করার জন্য চারটি রাশি ব্যবহার করা হয়। এই চারটি রাশিকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। সুতরাং সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে কোয়ান্টাম সংখ্যা হলো চারটি, যথা 1 প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3 ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং 4 ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো আমরা এই চারটি কোয়ান্টাম সংখ্যা নিয়ে সংক্ষেপে এখানে আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই যে এই চারটি কোয়ান্টাম সংখ্যার পরিচয় কেমন হতে পারে। প্রথমে আসছি প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। বোর পরমাণু মডেল অনুসারে কোনো পরমাণুতে ইলেকট্রন সমূহ কতগুলো নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এই যে নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা ছোট হাতের n দ্বারা প্রকাশ করে থাকি এবং এই n এর মান 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা হতে পারে। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1, 2, 3, 4, 5 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এই n এর মান ওই মৌলের বিভিন্ন শক্তি স্তরকে নির্দেশ করে। যেমন n এর মান 1 হলে সেটা প্রথম শক্তি স্তর, বা ওইটাকে আবার কে শেল দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 2 হলে সেটাকে
এল শেল দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 3 হলে এম শেল, একইভাবে এন এর মান 4 হলে ও শেল ইত্যাদি। এবং এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আরও প্রকাশ করা হয় যে বিভিন্ন শক্তি স্তরে সর্বমোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হতে পারে, সেটাও আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। এবং যে কোনো শক্তি স্তরে বা যে কোনো কক্ষপথে কোনো মৌলের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n² এর সমান। n এর মান 1 বসালে আমরা দেখতে পারি যে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। n এর মান 2 বসালে দ্বিতীয় কক্ষপথে বা এল শেলে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। n এর মান 3 বসালে তৃতীয় কক্ষপথ এম শেলে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। এবং n এর মান 4 বসালে সেটা ও শেল, এবং সেই চতুর্থ শক্তি স্তর, এই চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ 32টি ইলেকট্রন। এভাবে বিভিন্ন শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন অবস্থান করতে পারে। এবং তোমরা আরও জানবা যে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা কোনো একটা শক্তি স্তরের নিউক্লিয়াসের কেন্দ্র থেকে শেষ শক্তি স্তর পর্যন্ত দূরত্ব, অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ সম্পর্কেও ধারণা পাওয়া যায়। এবং সেই কোনো মৌলের একটি নির্দিষ্ট শক্তি স্তরের ব্যাসার্ধ নিম্নোক্ত সমীকরণ দ্বারা আমরা নির্ধারণ করতে পারি। সমীকরণটি হলো এরকম: n-তম কক্ষপথের ব্যাসার্ধ আর n সমান h²/4π² m² ইন্টু n²/z। এখানে h হলো প্লাঙ্কের ধ্রুবক, 4 একটি সংখ্যা, পাই আমরা জানি পাই এর মান 3.1416, m হলো একটি ইলেকট্রনের ভর এবং ই হলো একটি ইলেকট্রনের চার্জ। এবং এই ক্ষেত্রে n হলো কক্ষপথের সংখ্যা এবং এই ক্ষেত্রে n²/z হলো ওই মৌলের পারমাণবিক সংখ্যা। এই সমীকরণে আমরা এই রাশির মানগুলো বসিয়ে দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে যে এই h²/4π² m² এই যে রাশিগুলো, এগুলো প্রত্যেকটা ধ্রুবক এবং এই ধ্রুবকের মানগুলো বসিয়ে দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো এই মান দাঁড়ায় 5.292 ইন্টু 10⁻11 ইন্টু n²/z। এখন এই সমীকরণ ব্যবহার করে আমরা যে কোনো মৌলের যে কোনো কক্ষপথের n এর মান 1 হলে প্রথম কক্ষপথ, 2 হলে দ্বিতীয় কক্ষপথ, 3 হলে তৃতীয় কক্ষপথ ইত্যাদি কক্ষপথের ব্যাসার্ধ আমরা খুব সহজেই হিসাব করে নিতে পারি। এবং এখানে আমাদের একক হবে SI এককে এত মিটার। জেডের জন্য হাইড্রোজেন পরমাণুর জন্য যেহেতু জেড এর মান 1, তাহলে হাইড্রোজেন পরমাণুর জন্য এই n-তম কক্ষপথের ব্যাসার্ধ আর n আমরা ব্র্যাকেটে হাইড্রোজেন দিয়ে দিতে পারি। হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা জেড এর মান 1 বসাই দিয়ে লিখতে পারি 5.292 ইন্টু 10⁻11 ইন্টু n² এত মিটার। অর্থাৎ n এর মান 1 বসালে প্রথম কক্ষপথে হাইড্রোজেনের একটি ব্যাসার্ধ এরকম হতে পারে। এছাড়া এই প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান থেকে আমরা n-তম কক্ষপথের শক্তিও হিসাব করে নিতে পারি। এবং সেই ক্ষেত্রে n-তম কক্ষপথ এর শক্তি, ঘূর্ণায়মান একটা ইলেকট্রনের শক্তি যদি আমরা En দ্বারা প্রকাশ করি, তো সেই ক্ষেত্রে আমাদের En এর মান নির্ণয়ের জন্য যে সমীকরণটা সেটা হলো -2π² m e⁴ বাই হলো h² ইন্টু z²/n²। এখানে আমরা সেই ধ্রুবকগুলোই ব্যবহার করেছি n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য।
সেই ধ্রুবকগুলোর মান যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের এই ধ্রুবকটুকু এর মান দাঁড়ায় -2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু z²/n² এত জুল। এক্ষেত্রে আমাদের হাইড্রোজেন পরমাণুর জন্য z এর মান 1 বসালে তখন এই সমীকরণটির মান এরকম দাঁড়ায় -2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু 1/n² এত জুল। এটি হলো হাইড্রোজেন পরমাণুর জন্য। এই ছিল আমাদের মোটামুটি প্রধান কোয়ান্টাম সংখ্যা n সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আসছি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমাদের দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। সহকারী কোয়ান্টাম সংখ্যা হলো কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে দেখা গিয়েছে কি যে কোনো মৌলের প্রত্যেকটা প্রধান শক্তি স্তর আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। এই যে কোনো প্রধান শক্তি স্তর প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়েছিল, এই প্রধান শক্তি স্তরকে যে কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত করা হয়েছে, এই উপশক্তি স্তরকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা ছোট হাতের l দ্বারা প্রকাশ করে থাকি এবং এই l এর মান আবার n এর মানের উপর নির্ভর করে এবং বিভিন্ন প্রধান শক্তি স্তর n এর মানের জন্য আবার বিভিন্ন সংখ্যক সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান রয়েছে এবং সেই মান কেমন হতে পারে, প্রত্যেকটা l এর মান হতে পারে প্রত্যেকটা n এর জন্য 0 হতে n-1 পর্যন্ত হতে পারে। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে n এর মান 1, তখন l এর মান হবে হলো 0 হতে n-1 পর্যন্ত, অর্থাৎ 0 হতে 1-1 অর্থাৎ 0 হতে 0 পর্যন্ত, অর্থাৎ l এর মানও শুধু 0ই পাওয়া যাবে। অর্থাৎ n এর মান 1 হলে তখন l এর মান হবে 0। আবার n এর মান 2 হলে তখন l এর মান হবে 0 থেকে 2-1 অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ 0 এবং 1 দুইটি মান পাওয়া যাবে। একইভাবে n এর মান 3 হলে অর্থাৎ তৃতীয় শক্তি স্তর বা তৃতীয় কক্ষপথ, যখন n এর মান 3 তখন l এর মান ওরকম তিনটি মান পাওয়া যাবে এবং সেটা হলো 0 থেকে 3-1 অর্থাৎ 2 পর্যন্ত, এবং সেগুলো হলো 0, 1, 2। একইভাবে n এর মান 4 হলে তখন l এর 4টি মান পাওয়া যাবে এবং সেই 4টি মান হবে যথাক্রমে 0, 1, 2 এবং 3। এই উপশক্তি স্তরগুলোকে আবার অরবিটালও বলা হয়। তাই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আবার কখনো কখনো অরবিটাল কোয়ান্টাম সংখ্যা বলা হয় বা এটাকে সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বলা হয়ে থাকে। তাহলে এই যে l এর মানগুলো আমরা পেয়েছি বিভিন্ন কক্ষপথের জন্য বা শক্তি স্তরের জন্য, n এর মান 1 হলে l এর একটা মান আছে এবং l এর মান যখন 0 তখন এটা একটা অরবিটালকে প্রকাশ করে, অর্থাৎ l এর মানগুলো আবার বিভিন্ন অরবিটাল উপশক্তি স্তর বা অরবিটালকে প্রকাশ করে এবং এই l এর মান যখন 0 তখন সেই অরবিটালটাকে s অরবিটাল দ্বারা প্রকাশ করা হয় বা s অরবিটাল দ্বারা চিহ্নিত করা হয়। একইভাবে l এর মান দ্বিতীয় কক্ষপথে l এর দুইটা মান আছে 0 এবং 1 এবং এই 0 এর জন্য আমরা s অরবিটাল এবং 1 এর জন্য p অরবিটাল। একইভাবে তৃতীয় কক্ষপথ বা তৃতীয় শক্তি স্তর n এর মান যখন 3 তখন l এর তিনটি মান পাওয়া যায় এবং এই তিনটি মানের জন্য 0 এর জন্য s অরবিটাল, 1 এর জন্য p অরবিটাল, 2 এর জন্য d অরবিটাল এবং সেই একই ধারাবাহিকতায় যখন n এর মান 4
বা চতুর্থ কক্ষপথ, তখন এল এর যে 4টি মান পাওয়া যায়, এই 4টি মানের ক্ষেত্রে 0 এর জন্য s অরবিটাল, 1 এর জন্য p অরবিটাল, 2 এর জন্য d অরবিটাল এবং 3 এর জন্য f অরবিটাল। ঠিক একইভাবে এরকম বিভিন্ন কক্ষপথগুলো আবার কতকগুলো উপকক্ষপথ উপশক্তি স্তরে বিভক্ত, যেগুলোকে অরবিটাল বলা হয়, এবং এই অরবিটালগুলোর নাম যথাক্রমে এস, পি, ডি, এফ, জি, এইচ ইত্যাদি হতে পারে। তবে আমাদের এখানে এফ অরবিটাল ছাড়া এর উৎস আর কোনো অরবিটালে ইলেকট্রন দেওয়ার প্রয়োজন পড়ে না, তাই আমরা ওইগুলো আপাতত আর লিখছি না। তো এই ছিল আমাদের উপশক্তি সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর পরিচয়। আমরা এই এন এবং এল এর সম্পর্ক থেকে কোনো একটা শক্তি স্তরে অরবিটালের সংখ্যা হিসাব করতে পারবো। আমরা আরও কিছু দূর অগ্রসর হওয়ার পরে এই সম্পর্কে আমরা এন এবং এল এর মধ্যে আরও সম্পর্ক এবং সেখান থেকে অরবিটালের সংখ্যা এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাগুলো হিসাব করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আসছি হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আমাদের তৃতীয় কোয়ান্টাম সংখ্যা হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আমরা জানি যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন অবস্থান করে এবং নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। এই ধনাত্মক নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে সেখানে একটা বিদ্যুৎ ক্ষেত্রের তৈরি হয় এবং এই বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে সেখানে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আর এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে প্রত্যেক উপশক্তি স্তর বা অরবিটালগুলোর মধ্যে আবার ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে, অর্থাৎ প্রত্যেক উপশক্তি স্তরগুলো আবার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর বিভক্ত হয়ে পড়ে। এই যে বিভিন্ন অক্ষ বরাবর অরবিটাল সমূহের বিভাজনকে প্রকাশ করার জন্য আরও একটি কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে এই ত্রিমাত্রিক দিক বিন্যাসকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়েছে তাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দ্বারা প্রকাশ করা হয়েছে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি এবং এই এম এর মান আবার সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানের উপর নির্ভরশীল বা এল এর মানের উপর নির্ভর করে এবং এই এন এর মান হলো -L হতে 0 সহ +L পর্যন্ত হতে পারে। অর্থাৎ সর্বমোট এম এর মান দাঁড়ায়, সর্বমোট এম এর সংখ্যা হলো 2L+1 সংখ্যক। এখন আমরা দেখে নেব বিভিন্ন এল এর মানের জন্য এম এর কতগুলো মান হতে পারে। আমরা দেখে নিচ্ছি যে এল এর মান যখন 0 অর্থাৎ এস অরবিটাল, তখন এম এর একটাই মান পাওয়া যায়, এম এর মানও তখন 0। এল এর মান যখন 1 পাওয়া যায় তখন এম এর 3টি মান পাওয়া যায়। এম এর তখন 3টি মান হলো -L অর্থাৎ -1, 0 এবং +1। এল এর মান 2 হলে তখন এম এর মান পাওয়া যায় 5টি এবং 5টি এম এর মান হলো -2, -1, 0, +1 এবং +2। এবং এল এর মান যখন 3 হয় অর্থাৎ এফ অরবিটাল, সেই ক্ষেত্রে আমাদের এম এর মান দাঁড়ায় -3, -2, -1, 0, +1, +2, +3।
অর্থাৎ প্রত্যেক এল এর মানের জন্য 2l+1 সংখ্যক, যেমন এল এর মান 1 হলে, এল এর মান 0 হলে আমরা এরকম 2 × 0 + 1 সমান একটাই মান পাই। এল এর মান 1 হলে 2 × 1 + 1 অর্থাৎ মোট এল এর মান পাওয়া যায় 3টি। এল এর মান 2 হলে তখন এম এর মোট মান পাওয়া যায় 5টি, এবং এল এর মান 3 হলে অর্থাৎ এফ অরবিটালের এম এর মোট মান পাওয়া যায় হলো 7টি। এই এম এর মানই হলো প্রকৃতপক্ষে কোনো একটা শক্তি স্তরে সর্বমোট অরবিটালের সংখ্যা। অর্থাৎ আমরা কোনো পরমাণুতে কোনো একটা নির্দিষ্ট শক্তি স্তর বা কক্ষপথে সেখানে তার উপশক্তি স্তরের সংখ্যা কতটি এবং প্রত্যেক উপশক্তি স্তরের এম এর কতটি মান আছে, এই মানগুলো থেকে আমরা ওই কক্ষপথে বা ওই প্রধান শক্তি স্তরে সর্বমোট অরবিটালের সংখ্যা কতটি সেটা আমরা হিসাব করতে পারি। তো এই উপশক্তি স্তরগুলোর চুম্বক ক্ষেত্রের প্রভাবে যে ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে, এই ত্রিমাত্রিক দিক বিন্যাসকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আমাদের সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা হলো স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমাদের চতুর্থ এবং শেষ কোয়ান্টাম সংখ্যা হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আমরা এর মধ্যে 3টি কোয়ান্টাম সংখ্যা দেখেছি, তার মধ্যে তৃতীয় কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করেছি। এই এম দ্বারা আমি বলেছি যে এদের মোট অরবিটালের সংখ্যাকে প্রকাশ করা হয়। এই প্রত্যেক এম এর মানের জন্য অর্থাৎ প্রত্যেকটা ত্রিমাত্রিক দিক বিন্যাসের প্রত্যেকটা অংশের মধ্যে বিপরীত স্পিন বিশিষ্ট 2টা করে ইলেকট্রন অবস্থান করতে পারে। এই যে কোনো একটা অরবিটালের মধ্যে একটা ইলেকট্রন নিজের অক্ষের উপরে কিভাবে ঘুরছে, এই নিজের অক্ষের উপর ইলেকট্রনের ঘূর্ণনকে প্রকাশ করার জন্য চতুর্থ যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তাহলে এই স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা ছোট হাতের এস দ্বারা প্রকাশ করি এবং আমরা বলেছি যে প্রত্যেক চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর মানের জন্য বিপরীত ঘূর্ণন বিশিষ্ট বা বিপরীত স্পিন বিশিষ্ট 2টি করে ইলেকট্রন অবস্থান করে, এবং সেই 2টি ইলেকট্রনকে আমরা যথাক্রমে +12 এবং -12 দ্বারা প্রকাশ করে থাকি। এখানে একটা কথা বলে রাখা দরকার যে এই প্লাস এবং মাইনাস এই চিহ্ন দ্বারা কোনো ইলেকট্রনের 2টি ইলেকট্রনের বিপরীত ঘূর্ণনকে প্রকাশ করা হয়। যেমন আমরা 2টি বিপরীত ঘূর্ণনকে আমরা বলতে পারি ঘড়ির কাঁটার দিকে একটা যদি ঘোরে তাহলে অন্যটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিজের অক্ষের উপরে লাটিমের মতো ঠিক ঘুরতে থাকবে। তো এখন এরকম নয় যে প্লাস দ্বারা ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণনকে বোঝায় বা মাইনাস দ্বারা ঘড়ির কাঁটার বিপরীত দিকের ঘূর্ণনকে বোঝায়, ঠিক এরকমটি নয়। এখানে শুধু প্লাস এবং মাইনাস ব্যবহার করা হয়েছে বিপরীত ঘূর্ণনকে প্রকাশ করার জন্য। কখনো এটা নির্দিষ্ট করে না যে এটি ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে ঘুরছে। হ্যাঁ, এখানে হলো 2টি ইলেকট্রন অবস্থান করলে তাদের একটি যে দিকে ঘুরতে থাকে অপরটি তার বিপরীত দিকে ঘুরতে থাকবে। অর্থাৎ এখানে এই প্লাস মাইনাস দ্বারা শুধু কোনো দিককে নির্দিষ্ট করা হয়নি, বাট তাদের বিপরীত ঘূর্ণনকে প্রকাশ করা হয়েছে। এবং এখানে এই যে হাফ, এটা আসলে কোনো সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা নাই, এখানে হাফ দ্বারা এক একটা ইলেকট্রনকে প্রকাশ করা হয়েছে। সুতরাং আমরা +12 এবং -12 দ্বারা বিপরীত ঘূর্ণন বিশিষ্ট 2টা ইলেকট্রনকে বুঝে থাকি। তাহলে এই ছিল আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে আমরা কি শিখলাম কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, কোয়ান্টাম সংখ্যা কত প্রকার, কি এবং তাদের সংক্ষিপ্ত বর্ণনা। তো অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে এখানে শেষ করছি। আমরা আগামী দিন আবার নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।